কোশ্চেন ব্যাংক সলভ না করে কেউ কোনো পরীক্ষায় বসার দুঃসাহস করবে না। অ্যাটলিস্ট যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক তোমাকে মাস্ট সলভ করতেই হবে। তুমি যদি মনে করো ঢাবির পরীক্ষা দাও তাহলে তোমাকে মাস্ট ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যদি রাবির দাও কোনো কিছু করো না করো মাস্ট রাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তুমি যদি মনে করো চবির এক্সাম দাও তাহলে অবশ্যই তোমাকে চবির মানে তোমার যে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আর তুমি যদি সবগুলা করতে পারো তাহলে তো ভালোই, সবগুলা করতে পারলে তোমার মোটামুটি ভালো একটা ধারণা থাকবে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন আসে যে কোশ্চেন ব্যাংকটা সলভ করবো কিভাবে। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক সলভ করবা কিভাবে এটা জানতে হলে তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমি বেশি কথা বলবো না, প্রথম থেকে শুরু করি। পয়েন্ট নাম্বার 1, তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে হলে অবশ্যই তোমাকে তোমার কনসেপ্ট, তোমার যেই চ্যাপ্টারের কোশ্চেন তুমি সলভ করবা বা যেই পেপারের করবা, যেই অধ্যায়ের করবা, যেই সাবজেক্টের করো না কেন, তোমার কনসেপ্ট প্রথমে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আমার কনসেপ্টটা যাতে একদম ফুল ক্লিয়ার থাকে, কোনো কনসেপ্টে যাতে ঝামেলা না থাকে, যেটা বুঝি না ভাই, যে তুমি যদি কনসেপ্ট না বুঝো তুমি জীবনে ওইটা সলভ করতে পারবে না। তুমি যদি লিফটের প্রবলেম বা লিফট কিভাবে কাজ করতেছে না, মানে লিফট কাজ না, লিফটের মেকানিজম তো না, লিফট রিলেটেড ম্যাথ করতেছো, সো তোমার বেসিকটা থাকা লাগবে। বেসিক মানে কি, যে কিভাবে হিসাব নিকাশটা করে, লিফট উপরে গেলে কি হয়, নিচে গেলে কি হয়, ত্বরণ বাড়ে না কমে, কখন কি হয় না হয়, তোমার জানা থাকতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি। নাম্বার 2, তোমার যত প্রকার সূত্র আছে যেই চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংক সলভ করতেছো বা যে অধ্যায় করতেছো, সূত্রগুলো তোমার একদম ঠাড়া মুখস্থ মাথার ভিতরে থাকা লাগবে। হ্যাঁ, যা যা সূত্র আছে সব, যাতে এমন যাতে কোনো সূত্র না থাকে যেটা তোমার মাথার ভিতরে নাই। আচ্ছা, তারপরে 3 নাম্বার, তোমাকে একটু রিঅ্যারেঞ্জ করা পারতে হবে। এখন কথা হইছে করব হচ্ছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। ঠিক আছে, এখানে রিঅ্যারেঞ্জ করতে আসলো। আচ্ছা, আর বাকিটা না লিখি, এত বড় লেখা লাগবে না। রিঅ্যারেঞ্জ মানে কি, ধরো যে কোনো একটা সূত্র নিয়ে আমি পড়তেছি, আমি পড়লাম ফিজিক্সের পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্তের গতিতে পড়তেছি t = 2π√L / g। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা সূত্র। এখন এখানে আমরা সবসময় জি লিখতে লিখতে আসি, সো তোমার এটাও জানা থাকতে হবে যে এখানে জি মানে আসলে জি না, এখানে নিট ত্বরণ বোঝায়। হ্যাঁ, তো এখানে এরকমও থাকতে পারে, যখন মনে করো একটা মুভেবল কোনো একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমে কিন্তু এই যে সূত্রটা খাটার সময় +- a হয়। এখন যদি বলো ভাই এটা কেমনে হয়েছে জানি না জানি, ভাই তুমি দেখা নাও ওই চ্যাপ্টারের কনসেপ্ট, আমি বলবো না। এখন হচ্ছে রিঅ্যারেঞ্জ বলতে কি বুঝাচ্ছি তোমার, আমি এখন এইটা একটু বুঝাই। রিঅ্যারেঞ্জ বলতে আমরা কি বুঝি আসলে, ফিজিক্সের রিঅ্যারেঞ্জ মানে হলো এই, দেখা নাও যে মনে করো t = √L, এটা তোমার জানা থাকতে হবে। t √1/g +- a, এটা তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, তারপরে মনে করো, তারপরে হচ্ছে L = এদিকে হচ্ছে t² g +- a / 2π। সো এই জিনিসটা আসলে তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে পড়াচ্ছি না, আমি শুধু তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো সূত্র একটা, কিন্তু এই সূত্রটা এরকম হইতে পারে, এই সূত্রটা এরকম হইতে পারে। ঠিক আছে, তারপরে g = বা মনে করো যে g = আমি আরেকটা ধরে নিলাম যে g √1/t। সো এই যে একটা সূত্র ছিল, কিন্তু একটা সূত্রই বারবার একবার এক এক রকম হয়, কখন কি লাগে না লাগে এটা তোমার নিজের খাতায় প্র্যাকটিস করে জানতে হবে। এমন যাতে না হয় পরীক্ষার হলে যায় বৈশা বৈশা এই সূত্রটা পড়ছি, তারপর এটার থেকে কিভাবে L নির্ণয় করতে হয় এটার জন্য আবার এই সূত্রটা বানাইতেছি। পরীক্ষার হলে এগুলো ভাই করা যাবে না। পরীক্ষার হলে তোমার যদি এখান থেকে সবকিছু দিয়ে যদি বলে L নির্ণয় করতে, তুমি ঠাস করে এইখান থেকে সূত্র স্টার্ট করতে হবে। তোমার যদি বলে এখন জি নির্ণয় করতে, তোমার জি এর সূত্রটা স্টার্ট করে দিতে হবে। পরীক্ষার হলে বসে এই লাইন ঠিক আছে, এখানে ফার্স্টে দিকে বর্গ করব, করার পরে এদিকেও করব, তাহলে এটা t² হবে, আর এদিকে হচ্ছে এটাও তো মানে এটাও স্কয়ার হয়, এটাও স্কয়ার হবে। ভাই এত কাহিনী পরীক্ষার হলে করা যাবে না। তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আরেকটা জিনিস, এটা হচ্ছে শর্টকাট বা শর্ট ট্রিক্স, যেটাই বলো না কেন, শর্ট ট্রিক্স বলো শর্টকাট বলো, নিজে নিজে বানাইতে হবে। ঠিক আছে, নিজে নিজে বানাইতে হবে। মনে করো নতুন একটা সূত্র, যেমন অনেকে এই সূত্র হয়তো চোখেও দেখবে না, তোমার যে বই আছে তোমার বইয়ে লেখা থাকবে হচ্ছে এরকমটা, তোমার বইয়ে লেখা থাকবে হচ্ছে এরকমটা। তো এটা কখন আসছে, এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট যখন আনার পর ফাইনালি আমরা নতুন আরেকটা সূত্র হাতে রাখি যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সূত্র, বা ইন জেনারেল যে সূত্রগুলো, এই সূত্রটা তোমার মাথার ভিতরে থাকতে হবে। কিরকম, মনে করো আমি নিউটনের বলবিদ্যা পড়তেছি, নিউটনের বলবিদ্যায় একটা উলম্ব তলে বস্তুকণা ঘুরাইলে, উলম্ব তলে বস্তুকণা ঘুরলে সুতার টান বল কত। তো টান বলের জন্য ইন জেনারেল একটা সূত্র আছে, তোমার ওই ইন জেনারেল সূত্রটা মুখস্থ রাখতে হবে। স্বাভাবিকভাবে টান বলের জন্য t = কি হওয়া উচিত ছিল, t = একবার এক এক রকম হয়। তো ইন জেনারেল যেটা হয় Fc + mg cos θ। আচ্ছা, শর্টকাট করে ফেলছি, শেষ। এটা হচ্ছে ইন জেনারেল সূত্র। শর্টকাট শুধু পড়লেই হবে না, শর্টকাট অ্যাপ্লাই করতে জানতে হবে। এবার আসো, শর্টকাট পড়লাম কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে জানি না, শর্টকাট অ্যাপ্লাই করতে জানতে হবে। ঠিক আছে, এটা যাতে এমন না হয় যে আমি শর্টকাট পড়ছি কিন্তু আমি শর্টকাট অ্যাপ্লাই করতে জানি না। হইতে পারে, এরকম হইতেই পারে। যেমন এই যে আমি তোমারে বললাম, এখন তুমি যদি বলো যে ভাই ঠিক আছে mg cos θ বুঝছি, কিন্তু থিটা হিসাব করবো কোন দিক থেকে আমি জানিই না, হবে না, ওটা তোমরা জানতে হবে। আচ্ছা, আবার মনে করো তুমি একটা পড়তেছো কাজ ক্ষমতা শক্তির কোনো চ্যাপ্টার, কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে গেছো, ওইখানে দেখছো যে কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, উপর থেকে নিচে পড়ে নিচ থেকে যখন উপরে উঠে কোনো একটা পয়েন্টে ওটার গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ, এই রিলেটেড একটা ম্যাথ আছে। এটার জন্য আমরা খুব শর্টকাট একটা সূত্র ইউজ করি। শর্টকাটটা কি পড়ি আমরা, শর্টকাটটা এরকম পড়ি যে x =
h ডিভাইডেড বাই n প্লাস 1। ওইখানে এখন প্রশ্ন হচ্ছে h মানে টোটাল উচ্চতা আর x মানে কত উচ্চতায় তাহলে গতিশক্তি স্থিতিশক্তি অথবা স্থিতিশক্তি গতিশক্তি সমান হইছে। ওই যে n, এখন n এর মান কেমনে বসাবো এটাই জানি না। অনেকে করে কি এই জায়গাটাতে শর্টকাট জানে, সবই জানে কিন্তু ভুল করে। যে n এর মান কখন কিভাবে বসাবো এটাও তোমার জানতে হবে। মানে শর্টকাট তোমাকে অ্যাপ্লাই করতে পারতে হবে ভাই, শুধু শর্টকাট পড়লেই হবে না, শর্টকাট অ্যাপ্লাই করতে পারতে হবে। আচ্ছা, নাম্বার 6, তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা তখন নতুন নতুন কিছু কোশ্চেন পাবা, ওগুলার জন্য ইন জেনারেল একটা সূত্র বানাবা। ওইটার জন্য একটা ইন জেনারেল সূত্র বানায় সবসময় একটা জায়গায় নোট ডাউন করবা। একটা চ্যাপ্টারে যত কিছু আছে, একটা চ্যাপ্টারের সকল, অর্থাৎ একটা ধরো আমি চলতরিৎ পড়তেছি, একটা ওই চ্যাপ্টারের সকল সূত্র এক পেজে রাখবা, একটা পেজে লাগলে ছোট ছোট করে লিখবা যাতে তুমি ছাড়া কেউ চোখে না দেখে, তুমি চোখে দেখতে পারলেই হয়েছে, কিন্তু একটা পেজে রাখবা বা একটা পাতাও না, একটা পেজেই রাখবা, ঠিক আছে? এইগুলা করার পরে এখন আসো, এগুলা তো করলাম, এগুলা তোমার কাছে একটা উদাহরণ দিয়ে দেখাইছি। এগুলা যখন করা শেষ, এবার আসো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। এই কাজগুলো না করে যদি কোশ্চেন ব্যাংক সলভ করো কোনো লাভ হবে না। কোশ্চেন ব্যাংক নিবা 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবা, তারপর দেখবে নতুন নতুন কিছু প্রবলেম আসছে, সলভ করতে পারো না, আনসার শিটটা দেখবা, কাহিনী খতম। আনসার শিট দেখে আনসার বসাই দিবা। ভাই এমনি হবে না, আনসার শিট দেখা কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো লাভ নাই, ওটা দিয়ে তোমার কেউ মার্কস দিবে না, ঠিক আছে? ওগুলো দিয়ে তুমি পানি খাইয়া নিও, সমস্যা নাই। আচ্ছা, এগুলা করার পর এখন তুমি কোশ্চেন ব্যাংকটা ধরছো, একটা একটা কোশ্চেন সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আমরা সবসময় 1 নাম্বার থেকে ধরে নিচের দিকে যাই। এখন তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক ধরো, মনে করো আমি তোমাকে উদাহরণ দেওয়ার জন্য মনে করো এক্স নামক একটা ইউনিভার্সিটি আছে আমার দেশে, ঠিক আছে? এক্স নামক ইউনিভার্সিটি একটা আছে, ওইটা কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছো। সলভ করতে গেলে দেখবা প্রথম যে কোশ্চেনগুলো তোমরা হচ্ছে 25-26 সেশনে, তোমাদের আগে কি ছিল 24-25, তুমি দেখবা কোশ্চেন ব্যাংকগুলো শুরু হয়েছে একটা কোশ্চেনের দিকে গেল, কোশ্চেনের লাস্টে লেখা হচ্ছে 24-25। আচ্ছা, ভালো কথা। তারপর যাবা, তারপরটাতে লেখা দেখবা 23-24, মানে 23-24 সেশনে ওইখান থেকে যা আসছে আর কি তাই। 23-24 এরকম নিচের দিকে যাবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে কোশ্চেন ব্যাংক 2 রকমের হয়। একটা হয় একটা কোশ্চেন পেপার কিনছি বা বুক কিনছি, ওইটাতে সাল ওয়াইজ দেওয়া, যে 23-24 সালের সকল কোশ্চেন 24-এ, তারপরে 23-24-এর সকল কোশ্চেন, 24-25-এর সকল কোশ্চেন, বা মনে করো 19-20-এর সকল কোশ্চেনগুলো একসাথে দেওয়া। প্রথম দিকে এই কাজ করবা না, এই টাইপের কোশ্চেন পেপারগুলো সলভ করবা। প্রথম দিকে কোনগুলো করবা? যেগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, যে খুলছি আমার প্রথমে কি আসছে ভৌত জগৎ পরিমাপ, ভৌত জগৎ পরিমাপের আসছে, এখন ওই চ্যাপ্টার থেকে সিরিয়াল ওয়াইজ যেরকম কোশ্চেনগুলো আসছে সিরিয়ালি করবা, তারপর ভেক্টর, তারপর নিউটনের বলবিদ্যা, যেভাবে আসবে সেভাবে যেতে থাকবে, ঠিক আছে? ওই যে মানে তোমার একদম ডিরেক্ট কোশ্চেন পেপারটাই, যে 24 সালের কোশ্চেন পেপার ডাইরেক্ট ছাপাই দিছে, 23 সালে ডাইরেক্ট ছাপাই দিছে, প্রথমে ওই টাইপের কোশ্চেন পেপারগুলো সলভ করবা না। আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ করতে গেলে কি হয়, মনে করো এটা আমি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার খুলছি, ওই চ্যাপ্টার থেকে 24-25 এই কোশ্চেনটা আসছে, তারপরে মনে করো 23-24 এটা আসছে, তারপরে মনে করো একটু গ্যাপ দিলাম, মনে করো 19-20 এই কোশ্চেনটা আসছে, 3-4-5-6 করে নিচের দিকে যাচ্ছে। তো প্রথমে নিবা, প্রথমটা দেখবা এত কঠিনের কঠিন যে সলভ করতে করতে লাস্টে পারি নাই, আনসার শিট দেখা বসাই দিছি, ঠিক আছে? এই কাজ করবা না, নিচের দিক থেকে আসবা। নিচের দিক থেকে যে একটা কোশ্চেন পেপারে মনে করো বিগত তোমরা হচ্ছে 25 থেকে, তোমরা হচ্ছে 25-এ দিচ্ছ, তো তোমাদের আগে মনে করো যে 2010 থেকে শুরু করে 2024 পর্যন্ত কোশ্চেনগুলো ওই পেপারটাতে আছে। প্রথমে যেটা করবা 10-এর কোশ্চেন সলভ করবা আগে, তারপর 11, তারপর 12। কেন? তার কারণ আগেকার প্রশ্নগুলো তুলনামূলক সহজ, পরের প্রশ্নগুলো তুলনামূলক কঠিন। উল্টাপাল্টাও হইতে পারে, এমনও দেখতে পারো যে 11 সালেরটা যত কঠিন হয়েছে তার থেকে 16 সালেরটা সহজ, ওইটা হইতেই পারে। কিন্তু ইন জেনারেল আমাদের আগের কোশ্চেনগুলো একটু সহজ হয়, ইদানিং কোশ্চেনগুলো একটু কঠিন হয়। তো পিছন থেকে সামনের দিকে আগাবা। এতে হবে কি, যে তুমি যেহেতু এতক্ষণ পড়ছো, তখন তো সলভ করো নাই, এখন তো করতে যাচ্ছ, তাহলে এখন তোমার কি হবে, এখন হচ্ছে আস্তে আস্তে মাথাটা খুলবে, ঠিক আছে? আস্তে আস্তে মাথা খুলবে, এই জন্য তুমি আস্তে আস্তে করবা। এবং যখনই একটা নতুন টাইপ, একটা নতুন কিছু শিখবা, ওটা কোথাও না কোথাও নোট ডাউন করে রাখবা, অথবা আরেকটা যেটা জিনিস মার্কিং করবা, ঠিক আছে? আমি এরকম আগে মার্কিং করতাম। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে মার্কিং করবা। মনে করো এই কোশ্চেনটা সলভ করতে পারছি, আচ্ছা এইটা পারছি কিন্তু একটু টাইম লাগছে, তো এখানে একটা মার্কিং করে রাখবা, যেটা একটু টাইম কনজিউমিং ম্যাথ। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা সলভ করছি কিন্তু পারি নাই, অনেক যুদ্ধ করার পরে লাস্টে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে আমি লাস্টে হার মানছি এবং কোশ্চেন ব্যাংক পার হয় নাই, আমি আনসার শিট দেখছি। সো এটারে মার্ক করে রাখবা যে এই ম্যাথটা আমার আবার করতে হবে। সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হবে, অন্য একটা চ্যাপ্টার যখন করবা, যখন তোমার ভিতরে এই জিনিসটা কিভাবে সলভ হয়েছে আনসার শিটে তোমার মাথায় এটা অলরেডি নাই, গন, তখন ফিরাই সেটা আবার একবার সলভ করবা। অর্থাৎ আমি মনে করো 5ম অধ্যায় পড়তেছি, 6ষ্ঠ অধ্যায় পড়া শেষ হলে আবার একবার আসবা। এতে কি হবে, তুমি তোমার মাথাকে আরেকবার দেখাবা যে দেখো তুমি এই জিনিসটা আবার পারতেছো কিনা। অতদিনে তোমার মাথা কিন্তু ভুলে গেছে সবকিছু। ওইটাও যদি না পারো, অ্যাটলিস্ট অধ্যায়টা শেষ হলে অ্যাটলিস্ট ফিরে আসবা, আইসা এই কোশ্চেনটা আবার সলভ করার ট্রাই করবা, দেখবা এটা হচ্ছে কিনা। এভাবে করে একটা কোশ্চেন ব্যাংক সলভ করবে। এবং করার সময় অবশ্যই, যেমন কিছু কোশ্চেন আছে যে সলভ করার সময় দেখবে আসলে এটা মানে এই যুগে আসার মতোই না, বা এত সহজ, এটা আসলে আসলে আমি এমনিই পারবো, আমার প্রিপারেশন ভালো, ওভার কনফিডেন্সের কথা বলতেছি না। ওই কোশ্চেনগুলো করবা কি, ওই কোশ্চেনগুলো আরেকটা ডিফারেন্ট মার্ক না, অনেক যে গ্রিন কালারে লেখা রাখবা,
হ্যাঁ, যে এই কোশ্চেনটা আমার আর লাগবে না, বা মনে করো যে কোনো আরেকটা কোশ্চেন যে ওই কোশ্চেন আমার দরকার নেই, রিভিশনের সময় ওই কোশ্চেনগুলো স্কিপ করবা, যে যেটা একবার করা শেষ বা যেটা আমি খুব সহজেই পারতেছি এই কোশ্চেনটা তো পড়ে আমার শুধু শুধু টাইম ওয়েস্ট করার মানে হয় না, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা গেল, তা আমাকে কি করতে হবে, পিছন দিক থেকে সামনের দিকে আসতে হবে। আচ্ছা সলভ করলাম সবগুলো, যখন হয় প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করা শেষ, প্রতি 3-4 চ্যাপ্টার পর পর আবার প্রথম থেকে একবার দেখবা যে রেড মার্ক গুলা বা যেটা সলভ করতে পারো না এই লাস্টে আনসার শিট দেখছো ওগুলো আবার পারতেছো কিনা, ঠিক আছে। আর এই যে তোমাকে বললাম একটা পেজের মধ্যে, আমার একটা পেজের মধ্যে সূত্র, প্রতিদিন সকালে যখন উঠবা, প্রতিদিন সকালে যখন উঠবা ফার্স্ট পেপারে সবগুলো সূত্র, সেকেন্ড পেপারে সবগুলো সূত্র একবার দেখে নিবা। আবার মনে করো সকালের পর যখন দুপুর হয়েছে, এবার যদি আগে যদি ফিজিক্স একটা দেখো, এবার ম্যাথের গুলো একবার দেখে নিবা, রাত্রে করবা কেমিস্ট্রির গুলো একবার দেখে নিবা। তো এরকম প্রতিদিন মাথা, যখন প্রতিদিন মাথা থাকবে না কিন্তু, সকালে উঠে একবার দেখবো, তো পরের দিন সকালে হইলে দেখবো যে আগের দিন সকালে সবগুলো ফিজিক্সের সূত্র দেখছি, পরের দিন সকালে এসে মাথার থেকে গন। তার কারণ এতদিন পর্যন্ত তুমি যখন পরীক্ষার হলে গেছো, তুমি একটা পেপার সামলাইছো, একটা সাবজেক্টের একটা পেপার, দুইটা পেপারও না, একটা পেপার তুমি সামলাই আসছো, মানে একটা পেপারে সব সূত্র তোমার মাথায় এখন ইজিলি থাকে। কিন্তু একটা চ্যাপ্টারের মানে একটা সাবজেক্টের সবগুলো তোমার মাথায় এখন থাকে না, কারণ একটা সাবজেক্ট মানে পেপার আমার দুইটা, ঠিক আছে, আমার পেপার কিন্তু দুইটা। তো তুমি সকালে দুইটা পেপার দেখলা, দুপুরে দুইটা পেপার দেখলা, রাতে দুইটা, তো তোমার মাথায় কিন্তু 6টা পেপার মিনিমাম থাকতে হবে। কারণ তুমি পরীক্ষা হলে যেদিন যাবা ওই দিন তোমার কিন্তু পেপার ওয়াইজ আলাদা আলাদা টাইম দিবে না, তোমার ওই 6টা পেপারে, অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট পেপার, কেমিস্ট্রির ফার্স্ট পেপার, ম্যাথের ফার্স্ট পেপার, আদার্স যদি আইসিটি বা বায়োলজি থাকে, মনে করো যে তুমি ঢাবি এক্সাম দিতে গেলে বায়োলজি থাকে, বায়োলজির তো সূত্র নাই, ঠিক আছে, বায়োলজিতে ইনফরমেশন তো যেটা ঢুকছে ঢুকছে, না ঢুকলে নাই। 6 পেপারে যেহেতু আমার এই 3টা সাবজেক্টের সূত্র আছে, এই জন্য আমি এই সাবজেক্টগুলো বলতেছি, 6 সবগুলো সূত্র যাতে মাথার ভিতরে থাকে। আচ্ছা এবার তোমার একটু বায়োলজি নিয়ে জ্ঞান দিই। যদি কেউ মেডিকেলের কেউ দেখো বা মনে করো যে ঢাবি দিচ্ছ, তুমি বায়োলজি দিবা, বায়োলজির ক্ষেত্রে যেটা করতে পারো, বায়োলজিতে আসলে এরকম একটা পেজ থাকে, মনে করো একটা পেজ পড়লে তোমরা অনেক কিছু দাগাও, ঠিক আছে, দাগাও না, ইনফরমেশনগুলো আমরা কিন্তু মার্কার দিয়ে দাগায় রাখি, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আছে এগুলোতে অ্যামাউন্ট থাকে, মনে করো 24 থেকে 25 বা ওইটা এত পার্সেন্ট, এইটা এত পার্সেন্ট, এটা ইনফরমেশন মাথার ভিতরে সামহাও মনে থাকলেও ওই জিনিসগুলো যদি না থাকে, একটা কাজ করতে পারো, প্রতিটা পাতার ভিতরে একটা করে যে স্টিকি যে রাখে না, স্টিকি পেপার, যে স্টিক দিয়ে আটকে আটকে রাখে, বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন কালারের ছোট ছোট কাগজ, ওই কাগজগুলো মনে করো গাম দিয়ে এখানে আটকে রাখবে। এই পাতার যে ইনফরমেশন, বিশেষ বিশেষ ইনফরমেশন যেগুলো মনে থাকে না, ওগুলো ওই পাতার মধ্যে লেখা রাখবে। তাহলে যখন রিভিশন দিবা, ফার্স্ট রিভিশন দেওয়ার সময় হবে কি, পেজটা আনলা, এই পেজের ইনফরমেশনগুলো তো আমি মোটামুটি জানি, কিন্তু ওই যে সংখ্যাগুলো, যে কোনটা কোন পরিমাণ আছে, কোনটার পার্সেন্টেজ কত মনে না থাকলে ওইখান থেকে একটু খুব ফাস্ট তুমি দেখে নিতে পারতেছো, এই কাজটা করতে পারো। এটা হচ্ছে বায়োলজির জন্য বা আদার্স গুলোর জন্য বলছি। ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন বা তো বললামই। আচ্ছা যদি এমসিকিউ সলভ করতে যাও, এমসিকিউ যদি সলভ করতে যাও, ম্যাথের যেগুলো আছে এগুলো তো ম্যাথমেটিক্যাল টার্ম তো গেল, যদি কোনো মানে ইনফরমেটিভ কোনো কোশ্চেন হয়, মনে করো ক খ গ ঘ আছে, এটা মনে করো ক, এটা মনে করো খ, এটা মনে করো গ, এটা মনে করো ঘ দিল। আমি এখন ফিজিক্সের জন্য বলি, ফিজিক্সের জন্য তোমাকে মনে করো প্রশ্ন করলো যে একটা কোনো কিছুর মাত্রা দিল, একটা কোনো কিছুর মাত্রা দিয়ে জিজ্ঞেস করলো এটা কিসের মাত্রা, তাহলে এখানে মনে করো একটাতে বল দেওয়া ছিল, একটাতে মনে করো যে কাজ দেওয়া ছিল, তারপরে একটাতে মনে করো যে কি দেওয়া থাকতে পারে, একটাতে মনে করো ভর দেওয়া ছিল, একটাতে মনে করো টর্ক দেওয়া ছিল, আর উপরে প্রশ্ন কি ছিল, যে উপরে মনে করো এরকম একটা কিছু দিল ml ইনভার্স 1 বা সামথিং কিছু একটা দিয়ে বলে এটা কিসের মাত্রা, নিচে অনেকগুলো অপশন, কি করবা তুমি তো সঠিক আনসারটা দিবাই, দেওয়ার পর তুমি বলবা যে মনে করো আমি যে কোনো একটা উদাহরণ দেই। আচ্ছা তো মনে করো এখানে আমি আনসারটা কিছু একটা হইল, ফর এক্সাম্পল আনসারটা কয়ের হইল, তুমি বলবা যে ক্ষয়ের মাত্রাটা কি হয়, গয়ের মাত্রাটা কি হয়, ঘয়ের মাত্রাটা কি হয়। বা মনে করো তোমাকে উপরে একটা দিল, তোমার উপরে দিল ডাইন, ডাইন লেখা তোমারে বললো যে ডাইন কিসের একক, তোমাকে এখানে নিচে বল দিছে, তোমাকে এখানে নিচে কাজ দিছে, তোমাকে নিচে হচ্ছে মনে করো যে গ্র্যাভিটি বা ত্বরণ দিছে, তারপরে এদিকে মনে করো যে রোদ দিছে বা মনে করো প্রবাহ দিছে, কোনো একটা কিছু দিছে, দেওয়ার পর উপরে তাহলে প্রশ্ন কি ছিল যে ডাইন কোনটার একক ছিল, তুমি বললা ডাইন আমার বলের একক ছিল, তাহলে তুমি এর সাথে সাথে এটাও বলবা যে বলের একক যদি থাকে তাহলে আমার ত্বরণের এককটা কি ছিল, আমার রোদ বা প্রবাহের একক কি ছিল, এদিকে মনে করো যে কি বললাম কাজের একক কি ছিল। অর্থাৎ এরকম ইনফরমেশন যেগুলো পড়বা আনসার লেখার সময় এইভাবে করতে করতে পারবা, তাহলে তোমার একটা না তোমার 4টা হয়েছে। এবং এই ট্রিক্সটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে বায়োলজির জন্য, এটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে বায়োলজির জন্য, ঠিক আছে। বায়োলজিতে মনে করো কোনো একটা টার্ম আসলো, তুমি যে কোনো একটা অধ্যায় পড়তেছো, অধ্যায় একটা কোশ্চেন বলছে, প্রতিটা ওয়ার্ড কোনো না কোনো কোশ্চেনের আনসার কিন্তু, তাই না, তো তখন তুমি এই কাজটা করবা, তাহলে তুমি একটা না তুমি এট এ টাইম 4টা পড়তেছো, তুমি 25টা এমসিকিউ সলভ করার অর্থ কি, তুমি 25টা এমসিকিউ সলভ করার অর্থ হচ্ছে তুমি 4×25 100টা ইনফরমেশন মাথার ভিতরে নিয়ে ফেলতেছো, এটা অনেক ইফেক্টিভ, ঠিক আছে, এই কাজটা করবা। সো এইভাবে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো এবং চ্যাপ্টার ওয়াইজ শেষ করার পরে পেপার ওয়াইজ করবা, ঠিক আছে। এরপরে মনে করো একদিন বসবা, যে কোনো একটা টেস্ট পেপার বা কিছু একটা নিবা, নিয়ে এবার নিজে নিজে করতে থাকবা। এবং আরেকটা ভালো কথা, যখন করবা
এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, এমসিকিউ না সবগুলোর ক্ষেত্রে, রিটেনও যদি করো ট্রাই করবা একটা পেজ নিবা, যদি এমসিকিউ হয় ট্রাই করবা যে কমসে কম 40টা এমসিকিউর যদি রাফও আমি করি আমি এই একটা পেজের ভিতরেই করবো। এই 40টা এমসিকিউ রাফ যদি করি আমি 100টা এমসিকিউ রাফ করব, কিন্তু এই একটা পেজের ভিতরে করবো। তুমি বলতে পারো এমসিকিউ কিন্তু রাফের কাগজ দিবে না, কিন্তু ওই যে তুমি খুব ছোট জায়গায় রাফ করতে পারতেছো, এতে হবে কি তুমি 1 লাইন করার পর 3 লাইন স্কিপ করার অভ্যাসটা তোমার হবে। এটা তুমি এমসিকিউর জন্য বলো, এটা তুমি রিটেনের জন্য বলো, যে কোনো পার্টের জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তুমি কত লাইন স্কিপ, তুমি কত লাইন খাতায় লেখা কতটা স্কিপ করে এরপর লিখতে পারতেছো, মানে যেটা স্কিপ করবে এটা তোমার কোথায় থাকবে, মাথার ভিতরে তোমার করতে হবে। এই কাজটা তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় প্র্যাকটিস করতে করতে আসতে হবে। এবং আরেকটা জিনিস এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে করতে হবে, অর্থাৎ আমি কোশ্চেন সলভ করতেছি মনের সুখে করতেছি এভাবে চলবে না, আমাকে টার্গেট রাখতে হবে যে আমি 100টা এমসিকিউ সলভ করব, আমার 30 মিনিটে করতে হবে। 30 মিনিটে যদি না হয় তারপরে তুমি আবার ট্রাই করো, আবার ট্রাই করো। কারণ কি যে আমার 100টার জন্য তো আমার পরীক্ষার হলে 1 ঘন্টা দিবে, আমি কেন 30 মিনিটে করবো? কারণ তুমি এখানে বাসায় বসে আছো, তোমার সবকিছু চিনা জানা, মাথার ভিতরে কোনো টেনশন নাই, তোমার বুকও ধরফর করতেছে না, তোমার হার্টবিটও খুব একটা বেশি না, তোমার পালস রেট একদম পারফেক্ট। কিন্তু পরীক্ষার হলে ভাই এসব কোনো কিছু ঠিক থাকবে না, পরীক্ষার হলে পালস রেট ঠিক থাকবে না। আমি এমনও দেখছি পরীক্ষার হলে ঢুকতেছে, পরে বলছে উত্তর পাশের বিল্ডিংটা আপনার, ও জিজ্ঞেস করছে গার্ডরে, ও বলে উত্তর কোন দিকে, ও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে গেছে। এই কাজটাও হয়, এত সহজ জিনিসও পরীক্ষার হলে যখন প্রেসারে থাকবে তখন এটা হবে। সো এইগুলাই জন্য যে পরীক্ষার হলে যেই টাইম দেয় তার থেকে আরো কম, অর্ধেক যদি না হয় অ্যাটলিস্ট 40 মিনিটে 100টা এমসিকিউ সলভ করবা 40 মিনিটে, এই জিনিসটা ট্রাই করবা। রিটেনের জন্য যদি বলি, রিটেনে একটা কোশ্চেনে তুমি যদি 3 মিনিট টাইম পাও, বাসায় ট্রাই করবা 2 মিনিটে সলভ করতে। সো এইভাবে একটা কোশ্চেন ব্যাংক সলভ করা মানে শুধু কোশ্চেনগুলো আমি আনসার করতে পারা না, তুমি পারতেছো কিনা, সময়ের ভিতরে পারতেছো কিনা, কম জায়গায় ইউজ করে পারতেছো কিনা, এগুলো একটা কোশ্চেন বুক যখন সলভ করবা তখন থেকে তোমাকে করতে হবে। আশা করি তুমি খুব ভালো উপকৃত হবা এই জিনিসগুলো মেনটেন করতে পারলে।